এই দামবসি হাতে শেষ করে দিতে পারতাম রক্তিম ব্যানার্জি, কিন্তু তা আমি দেবো না। কারণ আমাকে এখনো অনেক কাটাবেচনা পথ পার হয়ে ওই 25 বছর জালকে ফুটে তুলতে হবে। তারপর আমি তোমাকে বুঝে দেবো যে এই দেশের শত্রু, জাতির শত্রু শয়তান দিদি সাহেব। বারে বারে গুবুতুবি কে যাও গান ফলাফল নিকার হবে। এবার তুমি বুঝবে জাদু। সুযোগ পাচ্ছে সবাই আমার ঝুমকা সুন্দরীকে একটু একটু করে চুলকে দিচ্ছে, তাহলে আমার প্রেম করে কি লাভ? আজ থেকে আমি প্রেম করাই ছেড়ে দিলাম। প্রেম করলে কবে যে ছেড়ে দিচ্ছিস? সে কথা আমি তোর মতো প্রমুখ কথা বলবো কেন? বলতে হবে না, কারণ আমি তো জানি তোর মতো উৎকাপনের মাঝে প্রেম জুটবে না। না জুটলেও তোর মতো দিয়ে লোকের হাড়ি মারাতে যাবো না রে। কি বলে বেটা, আমি লোকের বাড়ির হাড়ি মারে? না না, শুধু হাড়ি নয়, তুই স্বামী স্ত্রীর সম্পর্কে চুলকে দিয়ে দুঃখে স্বামীর কাছ থেকে স্ত্রীকে হাতে নেওয়ার চেষ্টা করিস। তাই নাকি? তাহলে তুই শুনে না, তাহলে তুই নতুন বিয়েটা বউটাকে সামনে রাখবি, কারণ বলা তো যায় না কখন আমি হয়তো। মুখ সামলে কথা বলবি, জানিস এই সবে আমি ঝুমকার সঙ্গে প্রেমটা জমিয়েছি, আর একটু জমে বড় হলে ঝুমকাকে আমি বিয়ে করব। সেই বিয়েতে তুই যদি চুলকাতে যাস। যাব না, তুই নিশ্চিন্ত থাকতে পারিস। তাহলে তুই বড্ড বেঁচে গেলি। আগে না, সেই জন্য নয়, আমি যাব না, কারণ ঝুমকার সঙ্গে তোর বিয়ে হবে না। তুই আমাকে হাসালি। তুই যতই চুলকে দেওয়ার চেষ্টা করিস, ঝুমকা আমার হবে। ভুল দিয়েছে। এই পার্কে কেন ছিল জানিস? জানি জানি, সুন্দরী মেয়েদের দেখে তুই নাম সার্থক করতে, আর কেটে রোমিও সাজতে গিয়ে তাদের প্রেমিকার হাতে উত্তম মধ্যম প্যাদানি খেতে। না রে গজবের কো না, আমি এখানে এসেছি ঝুমকার সঙ্গে পার্কে বেঞ্চে বসে বিয়ের ডেটটা ফাইনাল করব। অবশ্য ঝুমকা আমাকে আসতে বলেছে। এতদিন জানতাম লোকের সুখের সংসারকে চুলকে দিয়ে দুঃখে ভরিয়ে দিস। তুই কবে থেকে গুল ব্যবসা শুরু করলি রে? ও সামনে কথা বলবে জানিস, বিখ্যাত সমাজসেবী দেবদত্ত ঘোষের বিয়ে। জানি জানি, প্রদীপের নিচে থাকা অন্ধকার আর চকচকে রঙিন জামার নিচে থাকা ময়লা ছিলা ফুটো গেঞ্জি। তুই আমাকে ইনসাল্ট করছিস, আমি কিন্তু আমার ঝুমকালের বলে দেবো। আমি তোদের দুজনের সাথে প্রেম করতে এসেছি। তুমি একা আমাদের দুজনের সঙ্গে প্রেম করবে? হ্যাঁ, তাতে কি হয়েছে? আরে বাবা, পাড়ার মেয়েদের দেখোনি? একজন মেয়ে 5 জনের সাথে প্রেম করছে। হ্যাঁ, সকালে রামের সঙ্গে ঘুরতে যাচ্ছে, তো বিকেল বেলায় শ্যামের সাথে কোলে মাথা দিয়ে শুয়ে আছে, আর সন্ধ্যাবেলায় সিনেমা দেখতে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, তুমি বলো এটা কি ঠিক হচ্ছে? আচ্ছা, বেটিকের কি আছে? বলে মাছরাঙা পাখি দেখাচ্ছো, মাছরাঙা পাখি। একটা মাছ ফসকে গেলে আর একটা মাছ তারপরে কেমন ধরে নেয়, তেমনি এই যুগের মেয়েরাও ঠিক তেমনই। একটা প্রেমিক ফসকে গেলে আর একটা প্রেমিকের গলায় ঝুলে পড়ে। তাহলে তুমি কি আমাদের দুজনের সঙ্গে প্রেম খেলা করবো? যে তোমাদের মধ্যে সেঞ্চুরি করতে পারবে সেই থেকে যাবে, আর বাকি গোলাপ। আমাদের মধ্যে খেলোয়াড় তোমার আর কজন আছে? 11 জন, একদম একটা ক্রিকেট টিম। কারণ যে আমাকে দেখে সেই আমার প্রেমে পড়ে যায়। জানো, কারণ
বেলা ওই গদ্দরটা মতন এত সহজে হাল ছাড়া পাত্র নয় ঝুমকা সুন্দরী। তার মানে চলের মতন সোজা মিস ঝুমকা। আমি চিল হয়ে যখন আকাশে উড়েছি তখন ছোটের ডগায় বরকুটা হলে আমি লজ্জা করে না তোমার? না না, লজ্জা করবে কেন? একজনের সঙ্গে প্রেম করছে, যদি লজ্জা না করে তাহলে আমি বা কেন? তুমি বড় করছো সুন্দরী, তাই এসো ওই নির্জন জায়গায় তোমাকে আমি বুঝিয়ে দিতে চাই আসল বিপদটা কি। আমি তোকে বুঝিয়ে দিলাম জানোয়ার, তোর এত বড় সাহস করে প্রকাশ্য পার্কের মধ্যে। না 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 ছোট, তুমি আমাকে ভুল বুঝছো ছোট, আমি শুধু ইয়ে কি মারছিলাম, আর আমি মেরে তোর মুখের ভূগোল আর জীবনের ইতিহাসটা বদলে দিই। না 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 না, এত তুমি কেন কষ্ট করবে? বরং কষ্ট করে আমি কিন্তু চলেই যাচ্ছি। তুমি বলো ওই ঝুমকা দিদির সঙ্গে জমিয়ে মনটা একদম ফ্রেশ করে না। চলে ছোট ছোটি, গুড বাই গুড বাই গুড বাই। পথে ঘাটে রঙিন প্রজাপতির মতো ডানা মেলে উড়ে না বেড়ালে বুঝি চলে না। যেভাবে ফুলের মতো পাপড়ি মেলে সৌরভ ছড়াচ্ছ, তাতে তো মধুলুপি ভ্রমণে আসে বুঝবে। রাজা বাবা আপনি এত কথা বলছি কেন? তাহলে আমার মনের কথা, আমি তোমাকে ভালোবাসি। কেন কেন হতে পারে না চোখা? আমি কি তোমার এত অযোগ্য? অযোগ্য আপনি না, অযোগ্য আমি। বৃন্দ থেকে ঝরে ধরা ফুল কখনো দেবতার পায়ে পুজো দেওয়া যায় না। সেই ছড়া বলতে আমার চাদরে বুকে তুলে নেব। আমার
আমার বুক ভরা ভালোবাসা দিয়ে আমি মুছে দেব সমস্ত মলিনতা। না না না, আমার অখণ্ড ভালোবাসায় সেই ধরা ফুল আবার নতুন করে মেলে দেবে সরল সতেজ কমল পাপড়ি। না না, এটা কখনোই সম্ভব নয়, এটা বাস্তবে কখনোই সম্ভব নয়। স্বপ্ন দেখো বানাই না। বলছো আপনি আপনি আমাকে ঘৃণা করুন, সেটাই আমার জীবনের সব থেকে বড় পাওনা। ঘৃণা করুন। ঝুমকা ঝুমকা ঝুমকা, আজ তুমি নিজেকে খারাপ ভেবে তুলে সরিয়ে নিতে চাইছো, কিন্তু কিন্তু আমি বা কিসের ভালো ঝুমকা? আমি একটা মানব পাচারকারী, নারী পাচারকারী আর মানুষ খুন করি। একটা প্রধান কাজ, সে তো দেশ ও দাসের শত্রু, সভ্য শিক্ষিত সমাজের কলঙ্ক, এই সভ্য শিক্ষিত সমাজের আবর্জনায় তো কি ব্যাপার রাজাবাবু, পার্কে দাঁড়িয়ে ওরা পাগলের মতো হাসছেন কেন? আমার কথা বাদ দিয়ে বলুন, আপনি হঠাৎ এই পার্কে কেন? একটা বিশেষ কারণে এখানে আসতে বাধ্য হলো। তাই নাকি? তা আপনার সেই বিশেষ প্রয়োজনটা কি? যদি কিছু মনে না করে একটা কথা আপনাকে জিজ্ঞাসা করব। স্বাচ্ছন্দ্যে জিজ্ঞাসা করুন। আচ্ছা রাজাবাবু, আপনি একজন ধনী শিল্পপতি ও প্রখ্যাত সমাজসেবীর ছেলে, অর্থের অভাব আপনার নেই, তাহলে এই নোংরা কাজের চাকরিটা আপনি নিলেন কেন? ওই একই প্রশ্ন যদি আমি আপনাকে করি, কি উত্তর দেবে? রাজাবাবু, অনেক জ্বালা যন্ত্রণা মুখে নিয়ে আমি স্টপ! আবির বাবু, আপনার উত্তরটা আমি আপনাকেই দিয়ে দিলাম। রাজাবাবু, ইয়েস, আমি লেখাপড়া শিখেছি। এই শিক্ষিত সমাজে মেলামেশা করে হাসিতে খুশিতে জীবন কাটাবো, এ স্বপ্ন আমারও ছিল, কিন্তু কিন্তু কি? কিন্তু কোন এক অদৃশ্য কালো হাত আমাকে নিক্ষেপ করলো এই অন্ধকূপে। আমি ভালো থেকে হয়ে গেলাম খারাপ। আমি বিশিষ্ট সমাজসেবীর ছেলে হয়ে গেলাম সমাজের শত্রু। মাত্র কয়েকদিনে আমি বুঝতে পেরেছি যে স্বেচ্ছায় কেউ এখানে চাকরি করতে আসেনি। সবাই কোনো না কোনো এই দুর্বিপাকে পড়ে চক্রাবে চাকরির নামে বন্ধ হয়েছে, যেখান থেকে কেউ সহজে মুক্তি পাবে না। আর সবই কিছু বলে ওই শয়তানির চিরমণি দিদি সাহেব। কিন্তু মনে রাখো দিদি সাহেব, শয়তানের 7 দিন আর সাধুর 1 দিন। দিন দুপুরে পার্কে দাঁড়িয়ে নাটক না করলেও চলবে। আপনি এখন আসুন। নাটক আমি করছি না বাচ্চা, সত্যি তো নিজের জীবন বিপন্ন করে ওই গুন্ডাগুলোর হাত থেকে যদি আপনি আমাকে না বাঁচাতেন। এতক্ষণে হয়তো আপনার ইজ্জত চলে যেত, তাতে কি যায় আসে আপনার? আপনার ইজ্জত বলে কিছু আছে যে চলে যাবে? নেই বলতেছ? না, নেই। আগে এই পোশাক পরে নিজেকে এমন ব্যাপ্র করে রাখতে পারতেন না। বাচ্চা আমি বড় লোকের বখাটে মেয়ে অর্ধনগ্ন পোশাক পরে যুব সমাজকে বিপদগামী করাই আপনার নেশা। তাই আপনার কৃতজ্ঞতায় আমার কোনো প্রয়োজন নেই। দয়া করে আপনি আসুন। নমস্কার। কিন্তু বাচ্চা, আজ আমার যে উপকার আপনি করলেন, থামান। আমি আপনার পথিকার কর্তব্য করেছি মাত্র। তোমার সেই কর্তব্য আমার সারা দেহ মন জুড়ে মায়াজালের মতো জড়িয়ে গেছে বাচ্চা। নির্লজ্জতার ছুরি দিয়ে কুচি কুচি করে কেটে বাইরে বেরিয়ে আসুন। পারছি না, সারা জীবনে হয়তো পারবো না। তাহলে এই মহত্বই আপনার মৃত্যুর কারণ হবে। সেই মৃত্যু আমার গৌরবের হবে যদি তুমি আমার পাশে থাকো। অসম্ভব। আমি তো তোমার সাহারা। তোমার সেই মরু সাহারার প্রতি আমি মরুদ্যান করে তুলবো বাচ্চা। কিন্তু কিন্তু আপনি জানেন যে আমি মুসলমানের ছেলে। আমি বাজার ঘুরে সওদা করতে আসিনি বাচ্চা, যে সংকীর্ণ জাতপাতের হিসাব করবো। মনের অন্তরে চাওয়া পাওয়ার অপর নাম হলো ভালোবাসা। কথায় কথা গেছে মন ভোলানো কাব্য হয় ঘোষাল।
জীবন নয়। জীবনটাকে তুমি যতখানি ছিল আমিও ঠিক ততখানি ছিল। তবু তবু আমি অনুরোধ করছি আপনি এখান থেকে চলে যান। বিখ্যাত সমাজসেবীর মেয়ে আপনি, এখানে বেশিক্ষণ থাকলে আপনার বাবার সম্মান নষ্ট হবে, এমনকি আপনারও অনেক বড় ক্ষতি হয়ে যাবে, তাই না? ঠিক আছে, আমি তোমার কথা মর্যাদা রাখতে এখান থেকে চলে যাচ্ছি। তবে যাওয়ার আগে একটা কথা বলে যাই বাদশা, আমি জীবনে কখনো কারোর ঋণ স্বীকার করিনি বাদশা। আজ যখন তোমার উপকার আমি স্বীকার করেছি, তখন আমার জীবন দিয়ে হলেও সেই উপকার আমি মেটাবই বাদশা, মেটাবো। কারোকে উপকারের বিনিময়ে প্রতিদান গ্রহণ করার মতো যোগ্যতা এখন আমি অর্জন করতে পারিনি স্যার। তাই আপনার কাছে আমার অনুরোধ, আজকের এই কয়েক মিনিটের কথা আপনি ভুলে যান। নিশ্চয় রিক্ত বেকার ছেলে আমি, আপনার কাছে কৃতজ্ঞতা নেওয়ার মতো ধৃষ্টতা আমার নেই। নিজের নসিবের সঙ্গে ভাইয়া সোনারপুর থেকে কখন ফিরলি? অনেকক্ষণ। তোমার জন্য বাড়িতে বসে থেকে থেকে আমি তো প্রতিদিন এই সময় কারখানাতেই থাকি। যাক, কোথাও কোথাও আশার আলো দেখতে পেলি। শুধু আশার আলো নয় ভাইজান, আশার সূর্যকে হাতের মুঠোয় পেয়েছি। কোথায় কি চাকরি পেয়েছিস? হোটেল উর্বশীতে বিখ্যাত সমাজসেবীদের দত্ত ঘোষণের কথায় চাকরি দেবে মিস্টার ডিডি সাহেব। না না, আমি তোকে খেটে খাবো, তবু ওই শয়তান ডিডি সাহেবের কাছে তোকে আমি চাকরি করতে দেবো না। কিন্তু কিন্তু কেন দেবে না ভাইজান? আর ডিডি সাহেব গাইবে তুমি শয়তান ভাবছো কেন? যাকে তুমি চেনো না জানো না। জানি জানি, শয়তানটাকে আমি খুব ভালোভাবে চিনি। ওই শয়তানই আমার বাবাকে। কি হলো? সামনে গেল, বলো বলো আমাদের বাবাকে। না মানে ওসব কিছু নয়, শুনতে মানুষ তো, তাই কি বলতে কি বলে ফেলেছি। চল চল ঘর চল, সেই কখন খেয়ে ফেলেছি। দাঁড়াও ভাইজান, এতদিন তুমি আমার চোখকে ফাঁকি দিলেও আজ কিন্তু তা পারোনি। তাই তোমাকে আজ বলতেই হবে আমাদের বাবার প্রকৃত খুনিকে। আর আমি কি করে জানবো? তুই তো বিশ্বাস কর, আমি কিছু জানি না। জানো জানো, তুমি সব জানো, শুধু মিথ্যার দুর্দশা সৃষ্টি করে আমার কাছ থেকে সমস্ত কিছু গোপন করে রাখতে চাইছো। যে চলে গেছে তাতে ফিরে পাওয়া যাবে না। শুধু এক পয়সার উপযুক্ত হয়ে আমি তোকে হারাতে পারবো না। এত সহজে আমি হারাবো না ভাইজান। তুমি শুধু বলো কে সেই খুনি। তোর যখন এতই দেখ তখন শোন, সেই খুনির নাম ডিডি সাহেব। ভাইজান কি বলছো তুমি? আজ বাদ বলছি ভাই, বাবা ওই হোটেলেই চাকরি করতো, কিন্তু কি কারণে জানি না একদিন ডিডি সাহেবের লোক বাবাকে খুন করলো। মাকে চোরের করে ধরে নিয়ে গেল। তারপর থেকে মাকে আমি অনেক খুঁজেছি, কোথাও মায়ের সন্ধান পাইনি। তাহলে তাহলে আমাদের দুজনকে আমি তোকে নিয়ে পালিয়ে গিয়েছিলাম, তাই আমরা দুজন বেঁচে আছি। একে বাঁচা বলে না ভাইজান, এ বাঁচা মৃত্যুর সমান। বাবা মার খুনি চোখের সামনে মাথা উঁচু করে সসম্মানে ঘুরে বেড়াবে, আর আমরা দুটো সন্তান মৃত্যু ভয়ে ভীরু কাপুরুষের মতো। না না, এ হয় না, এ হতে পারে না। কিন্তু কি করবি তুই? ওদের কোটি কোটি টাকা আছে, সেই টাকার জন্য হাজার হাজার গুন্ডা পুষে রেখেছে। তাদের সেই গুন্ডা বাহিনীর কপালে আমি পূর্ব না ভাইজান, শুধু মনে রাখো বাহুবল যেখানে পরাস্ত, বুদ্ধিবল সেখানে জয়ী। তাই বাহুবলে নয়, বুদ্ধি বলে। ভাইজান, তোমার দেওয়া মাথায় নিয়ে বুদ্ধির জোরে খুঁজে বের করবো আমি আমার বাবা মায়ের প্রকৃত খুনিদের। তারপর আমি একটা একটা করে আঁকবো আমার প্রতিশোধের ছবি। আমি কাট কাটতে জঙ্গলে ঢুকে হিংস্র বাঘ শিকার করে বেরোবো।
কিন্তু দাদা, রাজা বড় লোকের ছেলে, কোনো বিপাকে পড়ে এই হোটেলে কাজ করছে, পরে যদি ও রাজাকে চিনি, আমার বিশ্বাস তাও করবে না। কিন্তু দাদা, আরে বোন, শয়তান দিদি সাহেবকে খুনি বদমাশ তৈরি করার চেষ্টা করছে, কিন্তু এই রাজাই হবে ওর মৃত্যু দূত। তোমার কথা যদি সত্যি হয় তাহলে তো আমার আশা আকাঙ্ক্ষা সবকিছু ভেঙে খান খান হয়ে যাবে। চিন্তা, এগুলো বলছিস কেন? দাদা, এই রাজা দিদি সাহেবের মৃত্যুর কারণ হলে হয় সে ফাঁসি হবে, না হয় যাবজ্জীবন কারাদণ্ড হবে। তাহলে তাহলে আমার স্বপ্ন কিভাবে পূরণ হবে? কেন? তোর এই দাদা কি মরে গেছে? ওরে বোন, যার দীর্ঘ জীবন কামনা করে তুই জমের দুয়ারে কাটা দিস, হাতে রাখি বেঁধে দিয়ে ভাই বোনের সম্পর্ক মজবুত করিস, তোর সেই দাদা তোর ভাঙা স্বপ্নকে জোড়া লাগাতে প্রয়োজনে জীবনও দিয়ে দিতে পারে। তার একমাত্র বোনের চোখে এক ফোঁটা অশ্রু ঝরতে দেবে না। দাদা, দাদা, জানিস, কিছুক্ষণ আগে রাজা এখানে এসেছে। কেন দাদা? সে কাকে ভালোবেসেছে দেখতে হবে তো। এই মুকুটহীন সম্রাটের বোনকে ভালোবাসে, তার নিয়ম পারমিশনে তাই তো পারমিশন দিতে এসেছে। দাদা, দাদা, আচ্ছা কি নেবো? এই দাদা ছাড়া তো তোমার কেউ নেই। সব ব্যবস্থা আমাকেই করতে হবে। আর তুই তোর মনে এই দাদাকে ছাড়া কাকে বলবি? একটা বৌদি এনে দাও না, আমি বৌদির সাথে বলবো। আর কি হচ্ছে? আমি বিয়ে করলে এই বস্তির অভাগাগুলো কে দেখে? তাই এই বিপদে কেউ ওদের পাশে দাঁড়াবে। দাদা, আমি বেকার, বিয়ে করে বউকে খাওয়াবো কি? আচ্ছা, আমার প্রেমটাকে চুলকে দিয়ে তুলে তো আমাকে 12 কথা রাত ধরে দেবে দাদা। সে কি জানো কি হয়েছে বলতো? আমার কতদিনের স্বাদ, আমি ঝুমকাকে বিয়ে করব। তুমি চুলকে দিতে তো ও রাজাকে। না না, ও আগে থেকেই রাজাকে ভালোবাসতো। মেয়ে তো সেই লজ্জায় কিছু বলতে পারে না। হ্যাঁ, দেখো, তোমার সাথে আমার বিয়ে না হলেও আর রাজার আর আমার সাথে বিয়ে তোমাকে অনেকগুলো মিষ্টি খবর দেবো। দাদা গো, এখন আমার প্রেমেটার কি হবে? কোনো চিন্তা নেই তো, খুব শীঘ্রই তোর আমি বিয়ে দেবো। কিন্তু কোনো মেয়ে কি আমায় বিয়ে করতে চাইবে? তা হয়তো চাইবে না, কিন্তু তোর কোনো চিন্তা নেই, আমি তোর বিয়ে দেবো একটা হিজড়ের সঙ্গে। হ্যাঁ, সে তোকে রোজগার করে খাওয়াবে। যা ভালো বুঝে করো, আমার ব্রেন আর কাজ করছে না। সবাই মিলে চুলকে দিলে কি আর মাথার ঠিক থাকে? সে তো বটে। যা শোন, এনে 200 টাকা। টুম্পার বাবা সেলাইন চলছে, ওদের বাড়িতে আরো দুটো সেলাইন আর ইঞ্জেকশন কিনে দিয়ে আসবি তুই। ঠিক আছে, তা দিয়ে আসছি। তবে বিয়েটা কিন্তু এই মাসে হওয়া যায়, কারণ আমার ঘরটা যেন ভুতুরে বাড়ির মতো শাখা করছে। আমার কথাটা একটু মনে রেখো। সবাই সব পেতে চায়, কিন্তু আমি কি পেলাম? আচ্ছা বলতে পারো, আজাদ আলী বাড়ি কোনটা? আপনি দাঁড়িয়ে আছে আজাদ আলীর বাড়ি। এ কি? কে আপনি? আমিও তোমায় জিজ্ঞাসা করছি, কে তুমি? কি তোমার পরিচয়? আমি এই বস্তির এক আবর্জনা স্তূপ, বেজন্ম সম্রাট। না না না, তুমি বেজন্ম নও। দেখি দেখি তোমার কার্ডটা। ইউরেকা! আপনি কি আমায় উপহাস করছেন? উপহাস নয় বাবা, সত্যি করে বলো তো তোমার কাঁদাইটা কিসের দাগ? তা আমি জানি না, তবে জ্ঞান হওয়ার পর থেকে ওই দাগ আমি দেখে আসছি। হ্যাঁ, ঠিকই দেখেছি। ছেলেবেলায় বটিতে পড়ে গিয়ে। এসব আপনি কি বলছেন? ঠিকই বলছি। ওরে সূর্য, আমি তোর বাবা। আপনি আমার বাবা? বাবা? না! চলে যান এখান থেকে! আমি আপনাকে সহ্য করতে পারছি না। সূর্য, আমি মানুষ না, চকচকে পোশাকের আড়ালে এক মানুষ রূপী শয়তান। নিজের কাম লালসা চরিতার্থ করতে আমাকে পৃথিবীতে এনেছিল ঠিকই, পরিচয় জল্লাদ চাই ছুঁড়ে ফেলে দিয়ে বস্তির ঘৃণা আস্থা করে। না বাবা না, তুই আমার কথা শোন।
সম্রাট Yes! সম্রাট! এই জন্মা সম্রাট! বস্তির বুকে শেষ কথা বলে এই মুকুটির সম্রাট! যদি প্রাণে বাঁচতে চাও তাহলে 1 ঘন্টার মধ্যে এই বস্তি ছেড়ে চলে যাবে ভবিষ্যতে পিতা পুত্রের সম্পর্ক নিয়ে এখানে কোনোদিন আসবে না তাই মুকুটির সম্রাটের শেষ আদেশ ছেলের বিকারে বাবা শয়তান চরিত্রহীন ছেলের আদেশ বাবাকে এখনই চলে যেতে হবে না রে সূর্য না এত সহজে আমি এখান থেকে যাব না বলুন যা বললেন তাকে সত্যি হ্যাঁ আমি ওই সম্রাটের বাবা কেন আপনি তো ওই পশ্চিমের রাস্তা করে আমি ফেলে যাইনি বাবা শয়তান দাদা চুরি করে বেশ তাহলে ছোটবেলা কোনো চিনে বলুন ওর কাঁধে না একটা কাটা দাগ আছে পরনে ছিল নার্সারি স্কুলের পোশাক সবাই ছিল সোনার চেন তো একটা লাখে দেখুন তো এটা কিছু করেন কিনা? হ্যাঁ এটাই তো আমার সূর্যের গলায় ছিল ওই এলাকাটার ভিতরে লেখা আছে জীবন পথে দিশারু সূর্য হ্যাঁ এটাই আপনার ছিল কিন্তু আপনি সূর্য যখন মাকে কিডন্যাপ করে তখন আমি হয়েছিলাম সুরাজপুর গ্রামীণ হাসপাতাল ডাক্তার বিশ্বরূপ চ্যাটার্জি কিন্তু বর্তমানে তাদের সঙ্গে সেই চাকরি ছেড়ে দিয়ে আজ আমি ছন্ন ছাড়া আজ আপনি সোনার করে ফিরে যান 2-1 দিনের মধ্যে সম্রাটকে ভুল ভাঙে ও বাবা বলে আপনার পায়ে লুকিয়ে পড়বে কি বলছো কি বাবা তোমার কথা হ্যাঁ চাচা আজাদ আলী ওদের খেলাপ করে না তার মানে তোমার বাবার নাম কি আমজাদ আলী খান ছোট ভাই নাম কি বাদশা হ্যাঁ কিন্তু আপনি জানি আমি সব জানি কিন্তু তুমি কি জানো ওই বাদশা তোমার নিজের ভাই নয় জানি খুন হয়ে মৃত্যুর আগে বাবা আমাকে সব বলে গেছে বাবার কথাই মনে রাখতে বাচ্চাকে আমি উচ্চ শিক্ষায় শিক্ষিত করেছি তাহলে বাদশা এখন কোথায় বাবার খুনের বদলে নিতে হোটেল রূপসিনাই চাকরি নিয়েছে আর এই তো চাই শোনা যাক আজ আমি সোনার উপরে ফিরে যাচ্ছি সেখানে 1 সপ্তাহ মধ্যে সূর্য ফিরে যাইতে ভালো নইলে সেখানে আবার আসবো আর ওই সেই দিন হবে ওই দিদি সাহেবের রহস্য কিনারা এই সরকার বিশ্বরূপ থেকে দেখছি সব ঘটনাই জানেন উনি পারবেন আমার বাবার খুনের শাস্তি বিধান করতে তাই যেমন করি হোক সম্রাটকে ভুল ভাঙে ও বাবার কাছেই পাঠাতে হবে আমার কাছে নয় মিস্টার জানাজানি খান আমাকে আমি তোমার আল্লাহর কাছে পাঠার ব্যবস্থা কি কে আপনি তোমার চাও বলো আজ থেকে 22 বছর আগে যে ছোট্ট শিশুটাকে তুমি নিয়ে পালিয়েছিলে সে তোমার ভাই হয়ে বেঁচে আছে এ আপনার মিথ্যা অভিযোগ আমার কোনো ভাই নেই এত সহজে তোর মুখ থেকে কথা বের হবে না দেখছি ওই শিশুটাকে তোর বাবার মেরে ফেলার কথা ছিল সে কথা অমান্য করে তোর বাবা জীবন দিয়েছে এখন তুই না বললে তোর ওই একই অবস্থায় হবে
বলে নয়, বুদ্ধি করে তোকে বাঁচতে হবে। তাই আজ থেকে তুই পরিচয় বদলে হয় না হিন্দু ছেলে। আজ থেকে আমার সঙ্গে তোর কোনো সম্পর্ক নেই। কি বলছো তুমি ভাইজান? আমি নিজে বাঁচার জন্য তোমার সঙ্গে সম্পর্ক ছেদ করবো? হ্যাঁ করবি, কারণ তুই বাঁচলে তবেই তো আমাকে বাঁচাতে পারবি। ভাইজান, সকলকে তোর পরিচয় দিবি হিন্দু ছেলে বলে। ওই দিদি সাহেব আর দক্ষিণ ব্যানার্জিকে কিছুই বলবি না। ওদের অনুগত হয়ে কাজ করে তোকে সব রাজ্য উদ্ধার করতে হবে। বেশ, তাই হবে ভাইজান। তারপর তারপর সব কিছু শেষ মোকাবেলা করবেন সম্রাটের বাবা ডক্টর বিষ্ণু চ্যাটার্জি। কি বলছো তুমি? উনি সম্রাট ভাইয়ের বাবা? হ্যাঁ, সম্রাট স্বনামধন্য ডাক্তারের ছেলে। সম্রাটের এই কলেজীবন জীবনের জন্য দায়ী তিনি সাহেব বাজার শৈতানি চক্র। আজ থেকে আমি হিন্দুর ছেলে সেজে ওদের কথা মতো সংগ্রহ করব সমস্ত প্রমাণপত্র। তারপর ডাক্তার বাবু আর সম্রাট ভাইকে সঙ্গে নিয়ে এই ডিডি সাহেবকে খতম করে এই শহর কলকাতাতে আমি কলস মুক্ত করব। তার জন্য বুকে ধরব বল, মনে থাকবে সাহস, বুকে থাকবে জাতির জনক মহাত্মা গান্ধীর দীপ্ত কণ্ঠে ঘোষিত বজ্রনীরাজ তরঙ্গে ইয়ামারঙ্গে। স্যারের কথা মতন আপনি বলে এখানে বেড়াতে নিয়ে এসেছি, কিন্তু আমি একা কটা খাবো না বাবা। না 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 না, কোনোটাই আমি ছাড়বো না। আমার স্বামী সমাজসেবিক দেবদত্ত ঘোষের বিয়ে, প্রদীপের নিচে অন্ধকার, সেই অন্ধকারে আমি ওদের চেখে দেখবো। সামনে বসবে হোটেল বসি বিশেষ আমি হলাম বিখ্যাত সমাজসেবী দেবদত্ত ঘোষের বিয়ে। আপনি তাহলে স্যারের মেয়ে আর বৌমাকে এখানে বেড়াতে নিয়ে এসেছি। তার মানে আপনি নরক দর্শন করানো পান্ডা। এবার আপনি আমাকে ইনসাফ করছেন, জানেন আমি তোমার কি করতে পারি? উঁচু করবে মুখে রাজা বাদশাহ মারাঙ্গ অমনি ঢেড়স। সাহেব কিন্তু এখন আসছে। ঠিক আছে রাজাবাবু, আমি এখনই সব ব্যবস্থা করছি। শোনেন, আপনি এখন আপাতত আমার সঙ্গে আসুন। মেয়েদের একটা ভিড় টানতে আনতে ওদিকটা একটু ঘুরে আসি। এক্ষুনি ডিডি সাহেব আসবে। জানি না আজকে আমার উপর কোন কাজের দায়িত্ব করবে। হে ঈশ্বর, তুমি আমাকে এই সর্বনাশের চাকরি থেকে মুক্তি দাও ঠাকুর, মুক্তি দাও। তোমারে আমি এক্ষুনি দিতে পারি। দেবে না, বিকাশ তোমারে দিয়ে এখন আমাকে বহু করাতে হবে। বলুন স্যার, এরপর আমার কাজ কি? আগামী এক সপ্তাহের মধ্যে তোমাকে 4টি মার্ডার করিতে হবে। অনলি 4%। কি বলছেন স্যার? একেবারে 4 জন তো খুন। সামলাবে রুপিয়া আমি দেবে আউর কাম করবে কি? ওকে, বলুন নাম্বার 1। সোনারপুর গাঁও की 4
Saobuli Rai. Number 2 his wife. Number 3 his condition Aka. और number 4 हमार पेला नंबर कोई गांधी डॉक्टर विश्वरूप चटर्जी। কিন্তু স্যার ওই চাষাবুতো মানুষদের খুন করে লাভ কি? সেটা আমাদের কোई जरूरत ना আছে। हमें दीदी साहब कोई रिस्क हमें लेना ना और कोई खाचरा खाने से ना हमार कारोबार और लीड पर चलेगा। रते यस सर सबको डॉक्टर और कैंसर बुलाओ। উপস্থিত ভদ্রমণ্ডলী আপনারা আসন গ্রহণ করুন। ये কি এরিনা বৌদি তোমরা এখানে? আরে শোনো, এই জীবন মধুর করে রাখো শুধু, করোনা তো যখন দেখি এরিনা বৌদি তোমরা এখানে? না মানে আমি তো বাবার কথার মর্যাদা রাখতে এখানে এসেছি। আর তাতে কি হয়েছে? এখনকার দিনে তো বাড়ির সব মেয়ে বউরাই হোটেলে যাচ্ছে, মদ খাচ্ছে, নাচছে, গান গাচ্ছে। এটা একটা মডার্ন কালচার। মা বোনেরা এই কালচারের প্রয়োজন আপনাদের গায়ে না লাগে। लेडीज एंड जेंटलमैन मिस्टर टीटी साहेब ওনার আগে বিশেষ মেহফিলে আপনাদের সামনে নৃত্য প্রবেশ করতে আসছে এই হোটেলের বিখ্যাত পপ সিঙ্গার মিস ঝুমকা। আরে না না, আরে আমার কাছে খবর আছে, ওরা এখন আসতে পারবে না। হ্যালো, কে? আচ্ছা আচ্ছা, আমি আসছি, এক্ষুনি আসছি। বৌদি, বৌদি, তুমি এখানে একটু বসো, আমি 5 মিনিটের মধ্যে আসছি। रते चालक को ऑपरेशन करिए दो। ওকে স্যার, আপনি নিশ্চিন্ত থাকুন স্যার, যথাসময় আজাদ ডাক্তার ভাইয়ের শেষ ফয়সলা করার দায়িত্ব আমার। तुम्हारा काम অবশ্যই সাকসেস করে ফিরে আসবো স্যার। বৌদি এরিনা তোমরা বাড়ি চলে যাও, আমি আমার দায়িত্ব পালন করতে চললাম। तुमको बहुत डर लगছে। আমি ঠিক আছি, আমি ঠিক আছি, কোনো অসুবিধা হচ্ছে না। আমি তো ঠিক না আছি। সবার চিত্ত ফুল আছে, लेकिन मधु पीब ना, একটা শরম পীব। এসো না, এইভাবে আমাদেরকে এগিয়ে এসো না।
कई मिनट के लिए तुम हो जा हमारा लेकिन तार आगे तुम्हें हमारे बेड में जरूर देते हमें আমি তখন থেকে খুঁজছি এক গ্লাস মধু পিব বলে মধু খাওয়ার পর মধু ওখানে খাবি না এটা থেকে খাবি না জানো তুই এখান থেকে যাবি না গুলি আছে কিনা তোর বুকে পরীক্ষা করে দেখবো না 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 এত করে পয়সা খরচা করে কেন গুলি করতে যাবে বরং আমি এখান থেকে চলেই যাচ্ছি তবে বা হাতে মাছি তাড়াতে নিজে যারা দাঁড়াতে গপ গপ করে খেয়ে ফেলে না একটা ভদ্র বাড়ির মহিলাকে কিভাবে সম্মান জানাতে হয় সে জ্ঞানটুকু জানতে হবে ঠিকই বলেছেন আপনারা এসে করলে হয়তো আমাকে ওই ছোট লোকটার হাতে আপনার ইজ্জত চলে যেত কি বললেন ঠিকই বলছি সম্ভদ্র ভদ্র পরিবারের মেয়ে আপনি তাই ভদ্র লোকেরাই দয়া করা উচিত তাছাড়া এই রক্তিম ব্যানার্জি থাকতে আপনি যাকে তাকে দয়া দেখাবেন কেন আসো ভদ্র 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 চাকরি করে ফেললে সুন্দরী আর তোমাকে অলিতে গলিতে ইজ্জত দিতে হবে যারা শয়তান আর কোনদিন ভদ্রলোকের মেয়েদের ইজ্জত নিয়ে ছিনিয়ে খাবে কাজের কথা বাদ দিয়ে কাজা সারা নইলে একটা পিস্তলের গুলিতে তোমার রমিও সাজার সব চিরতরে মিটিয়ে দেব রক্তিম বাবু আপনি এখানকার ম্যানেজার হয়ে ওনার কামা দেওয়া জমানের টাকে সারা দিয়েছে মাত্র তার মানে যেসব মেয়েরা অর্থ উলঙ্গ পোশাক পরে পথে ঘাটে হোটেলে নৃত্য করে বেড়ায় সেই সব মেয়েদের উপযুক্ত শিক্ষা দিও এটাই একমাত্র পথ এটাই একমাত্র পথ আপনার এই ছেলে মাতানো পোশাক যে পথে পথে কতখানি বিপদে ফেলছে এবার তো তুমি বুঝতে পারলে তো তুমি আমায় ক্ষমা করো মার্শাল আমি কথা দিচ্ছি এই পোশাক আমি আর কোনোদিন করবো না যাক শুনো আপনি এখন চলে যান সে তো যাবো কিন্তু বৌদি বৌদি কি হয়েছে বৌদি আমি এখানে বসতে বলেছিলাম ফিরে এসে দেখি বৌদি নেই দেখুন আপনার হয়তো আসতে দেরি হতে দেখে বৌদি বাড়ি চলে গেছে না না বৌদি কোনোদিন এরকম করবে না। ঠিক আছে আমি খুঁজে দেখছি এখানে বৌদি যদি কোথাও থেকে থাকে তাহলে আমি নিজের তাকে বাড়িতে পৌঁছে দিয়ে আসবো বেশ
ঘরে চলে যাচ্ছি। একটা কথা, সামনে মঙ্গলবার আমার জন্মদিন, কথাটা মনে আছে তো? আছে, কিন্তু আপনি নয়, বলো তুমি তো। এত কিছুর পরে তোমার মুখ থেকে আপনি আগে শুনতে নিজেকে বড় অপরাধী মনে হয় বাচ্চা। বেশ বেশ, এবার তুমি বলবো, কিন্তু তোমাদের ধনীর রাজপ্রাসাদে জন্মদিনের বিশাল কর্মযজ্ঞের মধ্যে গিয়ে আমি কি করবো? আপন পৌরুষকে ভালোবাসাকে নিজের করে নিতে, আর সেদিনই সবার কাছে আমি জানিয়ে দেবো আগামী সম্পর্কটা আমাদের কি। কিন্তু তোমার এই মনোমুগ্ধকর জীবন নিয়ে গিয়ে আমি কোথায় সাজিয়ে রাখবো? এই না বস্তিতে তা না হলে কোনো গাছ করে, কারণ তুমি পাশে থাকলে সেই গাছ করে হবে আমার কাছে স্বর্গ। কেন কেন? কিন্তু তার আগে আমাকে যে এখনো অনেক পথ হাঁটতে হবে, খুঁজে বের করতে হবে আমার বাবা মায়ের প্রকৃত ভূমিকে। শয়তানদের হাত থেকে নিজেকে বাঁচতে হবে, এমনি বাঁচাতে হবে আমার ভাইজানকে। এমন বিপদ সংকল জীবনে মনের মধ্যে আশা বাঁধে, ধন্য আশা কুহকিনী তোমার আশায়, তোমার মায়া। তোর বাবাকে ওষুধ খাই আমি নিজে যাবো বাবা। জানো মা, তোমাদের উপযুক্ত ছেলে হওয়া সত্ত্বেও কেন তোমরা আমার উপর ভরসা করতে পারছো না? তবে কি আমি কুচ্ছিত পাচ্ছি না? গাড়ি ঘোড়ার রাস্তা যদি তোমার করে বিপদ হয় তাহলে আমি কেমনই হবে না সরমা, হবে না মা, হবে না। এই সময় সংসারে দেখতে পাচ্ছ না
সমাজের প্রয়োজনীয় মানুষগুলো একটার পর একটা মারা যাচ্ছে, আর এই সমাজের মানব রূপী শয়তান আকাশ আর আমার মতো অকেজ মানুষগুলো ঠিকই বেঁচে আছে। তাই তো বলছি মা, বাজারের ডাক্তার আমি ঠিক নিয়ে আসছি। কিন্তু আকাশ তুমি বাবাকে ওষুধ খাইয়ে রান্নার ব্যবস্থা করো, আমি এক্ষুনি বাজারের ডাক্তার নিয়ে আসছি। চলে গেল গো। যা, যা, শোনো মা, আমার বর্তমানে এই সংসারের সব দায় দায়িত্ব তোমাকেই পালন করতে হবে। তোমার কথা বলতে কষ্ট হচ্ছে, তুমি এখানে একটু চুপ করে শুয়ে থাকো। আমি তোমার জন্য জল আর ওষুধ দিয়ে আসছি। আর কোনো ওষুধ আমার কাজ করতে পারবো না শোনো মা। আমি এই প্রত্যেক অসহায় ছেলেটাকে নিয়ে কিভাবে দিন কাটাবে? অবস্থাকে চোখ দুটো লাগানো বুঝে আসছে। এটাই অবনী রায়ের বাড়ি। ও কি, কিন্তু ও কি, সে যেন ঘুমাচ্ছে। তাহলে এই সেই অবনী রায়, কাছে পিঠে কেউ নিয়ে দেখছি। আমি আমার সময় নষ্ট না করে আমি আমার কাজ শেষ করি। অবনী রায়, কর্পট রাত পাশে বন্ধে রাজাকে তুমি ক্ষমা করো। আমার হাত কাঁপছে ধরো, আমি ছুড়ে তোমাকে না কথা বলতে আমি নিষেধ করলাম, বললাম চুপ করে শুয়ে থাকবে। তারপর তো এসেছে। তুমি কে? আসছো তুমি বলো। মানে আমি মাত্র কলকাতা থেকে আসছি। কলিকাতার সে তো অনেক দূরের রাস্তা বাবা। তোমার নিশ্চয়ই খুব জল চেষ্টা পেয়েছে, তাই না বাবা? আর বসো বাবা, তুমি বসো, আমি ওষুধটা খাইয়ে বাবা শুনছ? ওষুধটা খেয়ে নাও। কলকাতা থেকে আমাদের একটা ছেলে এসেছে, আমি তার জন্য জল আনতে যাবো। না খেয়ে নাও। ও সরলা, ওষুধটা দাও। ওষুধ খেয়েও কোনো শক্তি আসছে না সরলা। আমি তোমার জন্য না একটু জল নিয়ে আসছি। না 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 না, কোনো সিনেমা আমার গায়ে আচর কাটতে পারবে না। যে কোনো মূল্যের বিনিময়ে আমাকে আমার কাজ শেষ করতেই হবে। একটা তৃষ্ণার্ত মানুষের বুকে আমি ছুরি বসাবো? না 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 না, আমি পারবো না, আমি পারবো না, না না না, আমি পারবো না। মা, ও মা, তাড়াতাড়ি জল নিয়ে আসো, বাবা যেন কেমন করছে। তুই কি বলছো বাবা? সেটা পরে জানলেও চলবে, আগে জলটা দিন। বাবা, জলটা দিন। কে তুমি?
খেয়ে আমি সুস্থ বোধ করছি কেন? ছেলের হাতে যে তুমি জল খেয়েছো। ছেলে? কি বলছো তুমি? আচ্ছা আচ্ছা, তুমি কে বাবা? তোমার ছেলে, নিজের ছেলেকে চিনতে পারছো না? কি বলছো তুমি ঠাকুর? রহস্য করছিলাম। ডাক্তার বাবু, আপনি পথের কারা চলাতে দিদি সাহেব যে তোমাকে এখানে একদিন পাঠাবে তা আমি আগেই জানতাম। কিন্তু আপনাদের সাথে তার কিসের শত্রুতা? 25 বছরের জট এত তাড়াতাড়ি খোলা যাবে না রাজা। সময় বলে দেবে কেন তিনি আমাদের খুন করার জন্য তোমাকে পাঠিয়েছে। খুন? হ্যাঁ বৌদি, খুন। শোনো রাজা, তোমার হাতে সময় এক সপ্তাহ, সেই 7 দিন বাদে আমাদের এই 4টি নিগাড়ি পান তোমার হাতে তুলে দেবো। দিন ভেবে দেখো তো, তোমার বাবা সমাজ সেবা কলির বাবা রাজীবকে রক্ষার দায়িত্ব দিয়ে তোমাকে ওই ডিডি সাহেবের হাতে তুলে দেবে কেন? কেন তোমার একটা হিংসা চুরি? কোনো বাবা কি চায় তার ছেলে 14 চুরি বদমাশ হোক? আপনি এসব কথা কি করে জানলাম? তাই না রাজা, সব প্রশ্ন উত্তর দেবো, সব রহস্য সমাধান করবো 7 দিন পর। তাহলে মানে কি ডাক্তার? 7 দিন আমি অপেক্ষা করে দেখবো যে সম্রাট তার ভুল বুঝে আমার কাছে ফিরে আসে কিনা। সম্রাটটা আপনি চিনলেন কি করে ডাক্তার বাবু? সম্রাটকে তার বাবা কে বেশি কিনবে রাজা? সম্রাট তোমার একমাত্র ছেলে, আমার পথে জীবন পথে বিচারি সূর্যে। কি বলছে ডাক্তার কাকু? সম্রাট দাদা তোমার ছেলে সূর্য? হ্যাঁ আকাশ, 25 বছর আগে হারিয়ে যাওয়া আমার ছেলে। তাহলে তাকে তুমি সঙ্গে করে নিয়ে এলে না কেন বলো ঠাকুর? এখানে এক রহস্য লুকিয়ে আছে বৌদি, সেই জন্যই তো সে আমাকে বাবা বলে মেনে নিতে রাজি নয়। তুমি কি বলছে কাকু? আমাকে তার কাছে নিয়ে চলো না, আমি তাকে বুঝিয়ে বলবো। না কাউকে কিছু বোঝাতে হবে না। সম্রাটকে তার নিজের ভুল স্বীকার করে ডাক্তার বাবুর পায়ে এসে লুটিয়ে পড়তেই হবে। কি বলেছো বাবা? ডাক্তার বাবু তো মানুষ নয়, সাক্ষাৎ কলির ভগবান। সেই ভগবানকে ভুল বুঝে সম্রাট কখনো কোনোদিন বেশি দূরে থাকতে পারবে না, ওকে ফিরে আসতেই হবে। ডাক্তার বাবু কলকাতায় নিয়ে যাবে তো? হ্যাঁ আকাশ, শুধু তোমায় নয়, প্রয়োজনে তোমার বাবা মাকেও নিয়ে যাবো। শোনো রাজা, তোমার হাতে সময় 1 সপ্তাহ, সেই 7 দিন বাদে, সেই দিন 7 দিন বাদে আমাদের বাড়িতে হাজির থাকবে। সেই দিন আমি তোমাদের বুঝিয়ে দেবো যে ওই রাজা বাতাস সম্রাট আর আকাশে জীবনের পরিণতির জন্য তাই একদম কলির ভগবান। এখনো পর্যন্ত পুলিশ তার কোনো কিনারা করতে পারলো না। এই অবৈধগুলোকে সরকার কেন কেন মাইনে দিয়ে পুষে রেখেছে? এই দেবদত্ত করেছে লক্ষ্মী প্রতিমা সোনালীকে এখনো পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি স্যার। সংবাদপত্র, রেডিও, টিভি সব জায়গাতেই অ্যালার্ট করা হয়েছে, অথচ কোথাও কোনো খবর নেই। আচ্ছা স্যার, বড়টা কবে বাড়ি ফিরবে? বেচারা দুর্ঘটনায় অন্ধ হয়ে আজই ফিরে আসার কথা। আমি শুধু ভাবছি সে এলে আমি তাকে কি জবাব দেব। কি আর করবেন স্যার, বিপদে কাকে জানিয়ে আসে না। কিন্তু তাহলে দিদিমণির জন্মদিনের অনুষ্ঠানটা বন্ধ করে দিব স্যার। তা কি করে হবে? বাড়ি থেকে সব অতিথিরা চলে এসেছে, এই অবস্থায় অনুষ্ঠান বন্ধ করে দিলে মান সম্মান আমার সব ধূলিসাৎ হয়ে যাবে। তাহলে আমার কিছু করার নেই ড্যাডি, কারণ এরকম একটা মানসিক অবস্থায় আমি আমার জন্মদিন অনুষ্ঠান পালন করতে পারবো না। তোমার মনের অবস্থা আমি বুঝতে পারছি মামনি, কিন্তু সামাজিকতার কথা তো চিন্তা করতে হবে। আমি বলছিলাম কি স্যার,
অনুষ্ঠানটা নমনম করে ছেড়ে দেবে, তাতে শ্যামক গুলো দুয়ে বজায় রাখবে। বেশ, তাহলে সেই ব্যবস্থাই করো। আমি আর কিছু ভাবতে পারছি না। এদিকে দুর্ঘটনা, আমার ছেলে অন্ধ, অন্যদিকে আমার লক্ষ্মী প্রতিমা সোনালী বৌমা নিখোঁজ। হে ঈশ্বর, আর আমার কত পরীক্ষা দিতে হবে। কোথায় যাচ্ছ দাদি? জীবনে যতই দুঃখ যন্ত্রণা নেমে আসুক না কেন, কর্তব্য কাউকে অব্যাহত দেয় না মা। আমি চললাম ওদেরকে আপ্যায়ন করতে। তোমরা প্রস্তুত হও, যত তাড়াতাড়ি অনুষ্ঠান শেষ করা যায়। তাহলে আমি আসছি দিদিমণি। দাঁড়াও শয়তান, আজ আমার জন্মদিন, তাই তুমি ভালোই ভালো নিষ্কৃতি পেয়ে গেলে। কিন্তু আগামীকাল যদি তোমাকে এই দৃষ্টি মনে আমি দেখতে পারি, তাহলে তোমার চিতা জ্বালানোর ব্যবস্থা আমি করব। কি আপদ, কি বিপদ! আমি মাথা হেড করে এখান থেকে বেরিয়ে যাও। আজ থেকে যাও। ওরে বাবা রে, কানের বাহানা বেজে গেল রে। কথাই বলে বাঘের চুলে 18 গা, পুলিশের চুলে 36 গা, আর মেয়ে মানুষ চুলে 72 গা। মেয়ে সুন্দরী মেয়ে দেখলে জানি না আজকের এই শুভ জন্মদিনে বৌদি এখন কোথায় আছে, কি করছে। নিশ্চয়ই কোনো বিপদে পড়েছে। হে ঈশ্বর, তুমি আমার বৌদিকে রক্ষা করো। ঈশ্বর, আমার বৌদিকে তুমি রক্ষা করো। দাদা বছর ছাড়িয়ে আজ বাড়ি ফিরছি, এই সময় বৌদি থাকার খুব প্রয়োজন ছিল। কি হলো দিদি, তোমার বাচ্চাটা এখনো ফিরল না? তা না ফিরো, কিন্তু তোমার রাজা তো তোমার কাছাকাছি আছে। থাকবে না কেন? আমি তোমাকে বস করে রেখেছি, কিন্তু তোমার বাচ্চা বস মানছে না। ভাই কি করি বলো তো? তাহলে একটা মাদুলি দেবো নাকি বস করেছে? না না, আমার আমার ভালোবাসাই তাকে আমার কাছে নিয়ে আসে। কিন্তু এদিকে তো দেরি হয়ে যাচ্ছে। আচ্ছা বেশ, তুমি ছোটটাকে বলো কেক আনার ব্যবস্থা করো, আমি এক্ষুনি কেক আনছি। কাজ করো মা, তোমার মনে যখন বাচ্চা না আসে, বাবা বাচ্চাকে আমি ভালোবাসি। কোনো বিশেষ কারণে হয়তো আসতে তার দেরি হচ্ছে, কিন্তু তাই বলে আমাদের ভালোবাসা কিন্তু এখনো অসুখই থেকে যাবে। কিন্তু নিমন্ত্রণ করার আত্মীয় স্বজনকে অপমান করা থেকে ঠিক হবে? যাও, তুমি দাদাকে এক্ষুনি কেক আনতে হবে। বেশ, কেক আনতে আমি বলছি দাদাকে। আচ্ছা রাজা বাবু, রাজা বাবু, আচ্ছা কেক নিয়ে আসো। ব্যস্ত হয়ে পড়েছে। Ladies and gentlemen, আজকের এই শুভ জন্মদিনের অনুষ্ঠানকে সামনে রাখতে আপনাদের সামনে সঙ্গীত পরিবেশন করবে মিস এরিনা। আজ আমি না, আজ গান গাইবে আমার মিষ্টি সোনা বৌদিটা। মাথা খারাপ, একবার যখন তোর নাম ঘোষণা হয়ে গেছে তখন অন্য কেউ গান গাইলে অডিয়েন্স পিঠে চামড়া তুলে দেবে। এই চলো ঝুঁকা, আমরা ওদিকে গিয়ে মনের আনন্দে গান শুনি, কেমন? নমস্কার মাননীয় ভদ্রমণ্ডলী, আজকের এই শুভ জন্মদিনে কথা ছিল, অনেক কথা ছিল জানি। কথা